ঘটনাটি ছিল ঢাকা মেডিকেল কলেজের একটি লাশের ঘটনা। যেদিন ঘটনাটি আমার সাথে ঘটে সেদিন আমি খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক তখনই একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে যে ঢাকা মেডিকেল থেকে কুমিল্লায় একটা লাশ নিয়ে আসতে হবে। তো লাশটির সাথে তার পরিবারের কোনো লোক ছিল না, আমাকে একাই নিয়ে যেতে হবে। এরপর আমি তাদেরকে মানা করে দেই এবং তারা আমাকে বলে যে আমার যে ভাড়া তার চেয়ে দ্বিগুণ দিবে। তারপর আমি এক পর্যায়ে রাজি হয়ে যাই। তারপরে আমি চিন্তা করলাম যে যেহেতু লাশের সাথে কোনো মানুষ থাকবে না, এজন্য আমি আমার সাথে একজন পরিচিত লোককে ঠিক করি আমার সাথে যাওয়ার জন্য। সে আমার খুব কাছের একজন মানুষ। তো আমরা দুজন লাশটিকে নিয়ে আসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। তো লাশটি মর্গ থেকে বের করার জন্য যে ডকুমেন্ট ছিল ওইগুলো ঠিক করতে করতে একটু দেরি হয়ে যায়। এরপর লাশটি মর্গ থেকে বের করতে করতে রাত 10টা বেজে যায়। এরপর আমরা লাশটিকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন হাসপাতাল থেকে লাশটিকে নিয়ে প্রায় 1 ঘন্টা পর ঢাকা থেকে কুমিল্লা হাইওয়ে রোডে উঠলাম। তো আমাদের এই 1 ঘন্টা ভালোভাবেই যাচ্ছিল। এরপর থেকেই আমাদের সাথে ঘটলো আসল ঘটনা। কিছুক্ষণ পর আমার হেল্পার হঠাৎ করে পেছনে লক্ষ্য করলো যে লাশটি বেডে নেই, নিচে পড়ে আছে। তখন আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম যে হয়তো অ্যাম্বুলেন্সের ধাক্কায় লাশটি নিচে পড়ে গেছে। এরপর আমরা দুজন অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে লাশটিকে আবার বেডে রেখে দিলাম। এরপর আমরা লাশটিকে উঠিয়ে দিয়ে এসে আবার অ্যাম্বুলেন্সে এসে বসলাম। বসে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়ি যখন স্টার্ট দিলাম, কিছুক্ষণ যাওয়ার পর আমার হেল্পার আবারও পিছনে তাকিয়ে লক্ষ্য করলো যে লাশটি আবার বেড থেকে নিচে পড়ে আছে। এটা দেখে আমার হেল্পার আমাকে ভয়ে ভয়ে বলল যে লাশটি আবারও নিচে পড়ে গেছে। এরপর আমি হেল্পারকে অভয় দিয়ে বললাম ও কিছু না, হয়তো ঝাঁকি লেগে লাশটি বারবার এভাবে পড়ে যাচ্ছে। তারপর গাড়ি থামিয়ে আমরা দুজন আবার বের হলাম। বের হয়ে লাশটিকে আবার বেডে তুলে দিয়ে আমরা দুজন আবার এসে গাড়িতে বসলাম। এরপর আমি অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে আবার চলতে শুরু করলাম। চলতে চলতে বেশ কিছুক্ষণ পর আমি লুকিং গ্লাসে লক্ষ্য করলাম যে বেডে লাশটি নেই। তখন আমি পেছনে তাকিয়ে দেখি লাশটি নিচে পড়ে আছে। এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। তারপর আমরা দুজন ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলাম। তারপরে আমরা গিয়ে লাশটিকে আবার তুললাম। তুলে বারবার যেহেতু ঝাঁকি লেগে পড়ে যাচ্ছিল, এই জন্য আমরা লাশটিকে তুলে বেঁধে রাখলাম দড়ি দিয়ে। এরপর আমরা দুজন আবার গাড়িতে এসে বসলাম। গাড়িতে এসে বসে আমি আবার চলতে শুরু করলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমি আবারও হঠাৎ করে পেছনে লক্ষ্য করলাম যে লাশটি নেই। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে আমরা গাড়ি থেকে নেমে গিয়ে আবার লাশটা তুলে দেই, তুলে আবার বেঁধে দেই। লাশটা বেঁধে আবার আমরা গাড়িতে এসে বসে আবার গাড়িটা চলাতে শুরু করি। এবার আমার শরীরটা কেমন যেন ভার হয়ে আসছিল, গাড়িটা কেমন যেন ভারী ভারী লাগতেছিল। ওই রকম অসুবিধাজনকভাবে গাড়িটা চালাতে পারছিলাম না। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর মানে ভীত ভীত অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম। আবারও হঠাৎ করে পেছনে যখন তাকাই তখন এইবার হতভম্ব হয়ে যাই। দেখি যে সিটে লাশটি নেই এবং নিচেও তাকিয়ে দেখি যে লাশটি সেখানেও নেই। ভয়ে তো একদম শেষ হয়ে যাওয়ার উপক্রম। তারপর আমি আবার হেল্পারকে বলি, হেল্পারও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর আমি হেল্পারকে বলি চলো দেখি, নেমে দেখি লাশটা কোথায় গেল। হেল্পার তখন আমাকে বলছিল না, আমার অনেক ভয় লাগতেছে, আমি নামতে পারবো না। তারপরে আমি এক পর্যায়ে নিজেই সাহস করে গাড়ি থেকে নেমে গিয়ে অ্যাম্বুলেন্সের পিছনে দরজা খুলে দেখি যে লাশটি হচ্ছে সিটের নিচে পড়ে আছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, কারণ লাশটি ঝাঁকি লেগে পড়ে গেলে নিচে পড়বে, সিটের নিচে কিভাবে আসবে, এটা ভেবে শরীরের রক্ত যেন হিম হয়ে আসতেছিল। তারপরে আমি বুকে সাহস নিয়ে আমিও আমার হেল্পার লাশটিকে তুলে সিটের উপরে রেখে দেই। এরপর আমিও আমার হেল্পার আবার এসে গাড়িতে বসি। আমিও আমার হেল্পারের অবস্থা তখন খুব খারাপ, দুজনেরই ভয়ে একদম শেষ যে আমাদের সাথে এগুলো কি ঘটতেছে। এরপর আমি ভয় পাচ্ছি, তবুও আমি গাড়ি চালানো
আবারও শুরু করলাম। যে করেই হোক লাশটিকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের দুজনের শরীর কেমন যেন ভার হয়ে আসতেছিল এবং গাড়িটি এমন অবস্থা হচ্ছিল যে গাড়িটি যে স্পিডে চালাচ্ছি সেই গতিতে গাড়িটি যাচ্ছে না। তারপর হঠাৎ করে আবারও পেছনের দিকে তাকাই একটু এবং দেখি যে পেছনে লাশটি নেই। এবার যেন ভয়ে একদম রক্তহীন, কিছু বলার ভাষা নেই। হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল এবং গাড়ির লাইটগুলো বন্ধ হয়ে গেল, চারিদিকে অন্ধকার। তখন আমিও আমার হেল্পার কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমি আমার হেল্পারকে বললাম, দিয়া শালাইটা দে, সিগারেট ধরাবো। এরপর আমিও আমার হেল্পার দুইটা সিগারেট ধরালাম। এর কিছুক্ষণ পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল। গাড়ির লাইটটা জ্বলে উঠলো, গাড়ি অন হয়ে গেল। এরপর আমরা পেছনের দিকে তাকিয়ে দেখি যে লাশটি ঠিক আগের জায়গায় রয়েছে এবং সব কিছুই যেন স্বাভাবিক। এরপর আমরা দুজন অনেক ভয় পেয়ে যাই। তারপরেও লাশটিকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা গাড়ি আবার চালাতে থাকি এবং ভাবতে থাকি যে পাশে কোনো বাজার থাকলে আমরা সেখানে নামবো, নেমে চা নাস্তা খেয়ে সেখানে একটু দম নেব। তারপর আমরা বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে একটা বাজার। এখানে আমরা দুজন নামার পরে হাতে মুখে পানি দেই। পানি দেওয়ার পরে আবার গাড়িতে যাই। গাড়িতে গিয়ে আবার গাড়ি চালাতে শুরু করি। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর সামনে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, বয়স্ক টাইপের। তো তিনি আমাদের কাছে হেল্প চান। তখন আমরা গাড়িটা দাঁড় করে তাকে বললাম, চাচা কি হয়েছে, কোথায় যাবেন? তখন সেই চাচা আমাদের কাছে এগিয়ে এসে বলল, আমরা যে লাশটি নিয়ে যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামে নাকি যাবে। তখন আমরা সেই চাচাকে বললাম, চাচা আমাদের গাড়ির পেছনে একটি লাশ আছে, আপনি যদি লাশের সাথে যেতে পারেন তাহলে উঠেন। তখন সেই চাচা বলল, আচ্ছা কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। তখন চাচা এসে লাশের পাশে এসে বসলো। এরপর আমি গাড়ি চালাতে শুরু করি। চালাতে চালাতে বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ লক্ষ্য করলাম পেছনে কেমন যেন একটা শব্দ হচ্ছে। শব্দটা ছিল এমন যে কিছু একটা ভেঙে গেলে বা মরমর শব্দ হয়, ওই টাইপের শব্দ। তখন আমরা পেছনে তাকিয়ে যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সেই চাচা বিভৎস একটা চেহারা নিয়ে লাশটির মাথা মুখে নিয়ে চিবাতে শুরু করেছে এবং আমাদের দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছে। এটা দেখে আমরা তখন একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। এরপর যখন আমাদের জ্ঞান ফেরে তখন আমরা দেখি যে আমরা একটা দোকানে শুয়ে আছি এবং চারদিকে অনেক লোকজন। তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমাদের সাথে। তখন তারা আমাদেরকে যেটা বলে যে আমরা নাকি রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্সের ভেতরে অজ্ঞান অবস্থায় ছিলাম। তখন তারা এটা দেখে আমাদের এই দোকানে নিয়ে এসেছে। এরপর আমরা লাশটির গন্তব্যস্থলে দিয়ে গাড়িটি ওয়াশ করে ভালোভাবে ধুয়ে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেই। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে এই অ্যাম্বুলেন্স চালানো চাকরিটা আবার ছেড়ে দেই। ছেড়ে দিয়ে অন্য একটা কাজ শুরু করি। তো আমি 2 বছরের মতো অন্য একটা কাজ করি। তো যেহেতু অ্যাম্বুলেন্স চালানো আমার নেশা হয়ে গিয়েছিল, অন্য কোনো কাজ আমার ভালো লাগতেছিল না, এই জন্য আমি আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করি। তো এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। তো ধন্যবাদ ইয়ামিন আলী ভাইকে আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আমি চাই আপনি আরও বেশি বেশি করে আমাদের এমন ঘটনা উপহার দিতে থাকবেন। তো এই ছিল প্রথম ঘটনা। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2010। আমি শাওন। আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার পরিবারের বাবা মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আপু যখন ক্লাস 7-এ আর আমার ছোট বোন রীতা আমাদের বাসার নতুন মেহমান। আমরা তখন থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হয়ে যায়। এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা। আম্মু আর আমার বড় ভাই বোন কেউ বাসাটা দেখতে যায়নি, তাই সোজা উঠে যায় 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন মোটামুটি কম বয়সী হওয়ায় একটু ভয় পায় বাসাটি দেখে। একটু বিবরণ দিই বাসাটার। একদম গোরস্থানের গা ঘেঁষেছিল, একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। তাই মনে হচ্ছে
ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি। বাসার নাম জান্নাত মহল। কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছ পড়েছে বাসার ছাদের উপর, আর পাশেই দাঁড়িয়ে আছে 2-3টা বিশাল বিশাল কাঠবাদামের গাছ। আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান, দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরো কয়েকটি বাসা, আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান। সামনে শুধু ছোট্ট একটি রাস্তা। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল, অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন। একটি ইউনিট ছিল, 2টি ফ্যামিলি থাকা যাবে এমনভাবে বানানো হয়েছে জানালাগুলো। বেশিরভাগই ছিল কবরস্থানের পাশের দিকে। আমরা থাকতাম 2টো রুম নিয়ে, আর কেউ ছিল না পুরো বাসায়, তাই পাশের 2টি রুম ফাঁকা ছিল। ঘটনা ঘটে সেদিন সন্ধ্যা রাতেই। আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল, একা বসেছিল। একটু পর আম্মুর মনে হতে লাগলো কে যেন সিঁড়ির উপরে বসে আম্মুকে দেখছে, কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে। এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে, কোনো ছায়ার মতো কিছু। আম্মু ভয় পায় ঠিকই, কিন্তু চেপে রাখে ভেতরে। কারণটা একটু বলি। আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে। আম্মু নানির কাছে কয়েকদিন ছিল। ছোট্ট থেকে আম্মু এসব নিয়ে অনেক কিছুই জানে, সেই কারণেই আম্মু অনেক সাহসী এসব বিষয়ে। এমনকি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আমার আম্মু। আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয়। নীলা আপু আম্মুর পাশে গিয়ে সে সিঁড়িতে গিয়ে বসে। আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে। রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না। আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা। আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমাদেরও ঘটনাটা বলে। আমরাও ভয় পেয়ে যাই। আব্বু বেশি একটা থাকতো না বাসায়, তিনি ডিউটিতে থাকতেন। আব্বু যখন বাসায় এলো আব্বুকে বলি আমরা বিষয়টা, কিন্তু আব্বু বরাবর সব পুরুষের মতোই আব্বু হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দেয় ব্যাপারটা। সেই রাতেই ঘটে আরেক ঘটনা। আমাদের লোহার চেয়ার ছিল 2টো। আব্বু রাতে গিয়ে ছাদে বসে থাকার অভ্যাস আগে থেকেই, তাই চেয়ার নিয়ে ছাদে যায়। আব্বু আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসেন। ঘরে রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল, আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে। ছাদের উপর কেউ যেন কিছু নিয়ে টানাটানি করছে। ভারী কিছু ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে, আবার কিন্তু না। ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে। আমি আব্বুকে ডেকে তুললাম, তখন আব্বু শুনলো ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বু ছাদে কেউ কি আছে? আব্বু বলে, তুমি উঠছো কেন? বাবা ঘুমাও, আমি দেখে আসছি। এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্য থামছিল না, যেন কেউ ছাদের এক মাথা থেকে আরেক মাথায় টেনে নিয়ে যাচ্ছে, আবার এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি। সবাই আবার ভয়ে কুঁকড়ে যায়। আব্বুকেও দেখি বসে থাকতে। শুয়ে পড়ি আবার। এরপর অতিরিক্ত শব্দের কারণে আব্বু আর ছাদে যায়নি। হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে। আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম প্রথমত আব্বু ভাবে চোর এসেছিল মনে হয়, কিন্তু পরে আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি। যাই হোক, একটু পর শুরু হয় আরেক সমস্যা। অনেক জোরে জোরে শব্দ আসে। ছাদ থেকে কেউ এবার ভারী কিছু দিয়ে বাড়ি মারছে। ছাদে একবার দুইবার নয়, লাগাতার, হয়তো চেয়ার দিয়েই। এরপর সবাই উঠে পড়ে, আর আমার ছোট বোন উঠে কান্না শুরু করে দেয়। ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি। আব্বু উঠে যেতেই নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে। আব্বু খুলে দিতেই আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ, চোখ দিয়ে পানি, কাদো গলায় ভীষণ ভয়ে বলছিল, আম্মু আমার ভয় লাগছে অনেক। কে জানি জানালা দিয়ে ডাকছিল। নীলা বলে আমার নাম ধরে। আম্মু আপুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয়। তারপর আপু সব বলে।
আপু বলেন ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তাও আমি একটু চুপচাপ শুনছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল আমার, তখনই শুনি আমাকে কে যেন নাম ধরে জানালার বাইরে থেকে কে যেন ফিসফিস করে ডাকছে। এরপর সব চুপ হয়ে যায়। আমি আমার মনের ভুল ভাবি, কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় কেউ যেন জোরে জোরে বাড়ি মারে আর অট্ট হাসি আসা শুরু করে। আমি এতটাই ভয় পেয়ে যাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি, কারণ আমরা এলাকায় নতুন। তখন আমাদের কেউ চিনতো না, কেউ নাম পর্যন্ত জানতো না। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম। সেই রাতে আব্বু ছাদে যেতে চাইলে আম্মু ভয়ে যেতে দেয় না, আর সে রাতে আব্বুরও যাওয়া হয় না বলে সমস্যা আসে বাসায়। থাক, যেতে হবে না, এত রাতে সবাই শুয়ে পড়ো। এভাবেই চলে কিছুক্ষণ, এরপর থেমে যায়। সেই রাতে আমরা 5 জন একটু ঘুমিয়েছিলাম কষ্ট করে, কারোই ঘুম হয়নি ভালোভাবে। সকাল হতেই আব্বু আর আমি ছাদে যাই। নতুন এসেছি তাই ছাদ পরিষ্কার করা হয়নি। এখনো পুরনো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠবাদামের শুকনো পাতা। আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি, আর মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাতের চেয়ারটাকে কেউ এদিক থেকে ওদিকে টানাটানি করেছে, কারণ জমে থাকা শ্যাওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেমনটা হয় মাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলে দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোণায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই। আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেওয়া হয়। আব্বু চলে যায় ডিউটিতে সকাল 8টার দিকে। আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের মাথায় থাকা ছোট্ট একটা মসজিদে, যেটাকে লোকজন মাজার বলে থাকতো। সে সময় সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনাগুলো খুলে বলে। সব ঘটনা শোনার পর উনি উত্তর দেন, আসলে ওই জায়গাটা এমনই, ওখানে কেউ থাকতে পারবে না। আপনাদেরও উচিত ছিল বাসাটা সম্পর্কে আগে জেনে নেওয়া। হুজুরের কাছে শুনেছি ওখানে 17টি জিনের আস্থানা। বাসাটার সমস্যা তখন থেকেই শুরু, যখন ওইটা তৈরি হয়েছে। পুরো বাসাটা কবরস্থানের উপর তৈরি, এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে। অনেকেই এসেছিল থাকার জন্য, কিন্তু এমন সব ব্যবহার, এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি সেখানে। এই তো আমাদের ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে, মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবে, কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় 1 বছর হলো। ওখানে বদজিনের অত্যাচার প্রচুর, ওদের কেউ থামাতে পারেনি এখন পর্যন্ত, কারণ ওরা সংখ্যায় অনেক বেশি। মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও চলে গেছে। যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেওয়া। ওনার সাথে কথা বলা শেষ হলে আমরা বাসায় চলে আসি। এত দ্রুত কোনো ভালো বাসা খুঁজে পাওয়া সম্ভব নয়। সেই সময় বাসা ভাড়াও কম ছিল, তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাসাতে থাকার জন্য। সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা, কারণ আব্বুর সেদিন রাতে ডিউটি ছিল না। আম্মু বাইরে রান্না করছিল, সাথে নীলা আব্বু ছিল। কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পেছন থেকে কে যেন ফিসফিস করে কি যেন বলছে। আসলে কেউ বলতে ভুল হবে, আপু আমাকে বলছিল কয়েকজন ভিন্ন গলায় আপুর কানের কাছে ফিসফিস করে কথা বলা বলি করছে, আর খুবই আস্তে আস্তে হাসছে। আপু ভয়ে জমে স্থির হয়ে যায়। তখন যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে, আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের উপর। আপুর দিকেই তাকিয়ে আপুর বর্ণনা অনুযায়ী চোখগুলো ছিল অস্বাভাবিক একটু তুলনায় বেশি বড়, আর মুখে এক বিভৎস রকমের হাসি। বাইরে লাইট ছিল না আমাদের, তাই আধারের মধ্যেও তার চোখ আর দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এমনকি সম্পূর্ণ শরীরটার আকারটাই বোঝা যাচ্ছিল, যেন আধারের মধ্যেও যেন আরো অনেক বেশি কালো। পাগুলো এতই লম্বা যে সেই উঁচুর দেওয়ালে বসেও যেন মাটিতে ছুঁয়ে আসে। আপুর শরীর অসাড় হয়ে আসতে থাকে। এটা দেখে আবার কানের কাছে সেই ফিসফিস শব্দটাও ভেসে আসছিল। আপু আর পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে। সামনে আম্মু বসে আছে, কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বিভৎস হাসি হাসছে আর হাত ইশারা করে ডাক দিচ্ছে। ঠিক তখনই আপু আর সহ্য না করতে পেরে জ্ঞান হারায়। ওইখানে আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর আম্মু তেল মালিশ করে পায়ে হাতে, প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল আপুর
শরীর। আপনাদের বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করে প্রচণ্ড জ্বর ওঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানিপট্টি দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে। তখন এশার আজান হয়ে গেছে। হুজুর এসে কিছু সূরা আর দোয়া পড়ে ফু দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফিরে, কিন্তু শরীরে প্রচণ্ড জ্বর। এরপর আপু সব কিছু হুজুরকে খুলে বলে, আর সাথে সাথে আমরাও জানতে পারি ঘটনাটা হুজুর আগে থেকেই জানতো। এখানে কেমন ঘটনা ঘটে হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে ঘটনাটি লিখছি। হুজুর বললেন, আপনারাই প্রথম না, এর আগেও যতজন ছিল এই বাসায় সবাই আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদের সবাইকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা যেন জলদি ছেড়ে দেয়। আপনাদেরকেও আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে আপনাদের। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাসায় 17টি জিন রয়েছে, যার সবটাই শয়তান। এরা কাউকেই পছন্দ করে না। এখানে আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানো যায় না, এরা অনেক শক্তিশালী। তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে। আর আজকের রাতটা আপনাদের মেয়েকে দেখে রাখুন, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাআল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দেব আপনার 2 মেয়ের জন্য। আমার ছোট বোনকে ঝেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান। এখানে একটা বিষয় যোগ করব, আমার ছোট বোন হৃদা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি করত। কোনো কিছুতেই থামানো যেত না, তাকে এক সুরে কান্না করে যেত অনেকক্ষণ পর্যন্ত। এমন একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত। বাসাটার সব কিছুই সময় বোঝে শুরু হতো এবং শেষ হতো কেমন অদ্ভুত না। এরপর সেই রাতে আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় অদ্ভুত এক শব্দে। না, শব্দটা টানাটানির কোনো শব্দ নয়, কারণ ছাদে কোনো চেয়ার নেই। ছাদ থেকে মাটির গোলা ছুটছে কবরস্থানের দিকে, একদম আমাদের জানালা সোজা। আমি একটু জড়োসড়ো হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ। 1 2 না, অনেকজন একসাথে। আমার অল্প শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে আমি তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। আমি ডেকে তুলি সবাইকে। রাতের গভীরতার সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে। কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হলো ছাদ থেকে। একটু পর পর ঠপ ঠপ করে মাটিতে ইট পড়ছে। আব্বু আম্মু বিষয়টা বুঝে আমাকে বলল, কিছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি, কারণ ঘুম আসছিল না। এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় সব। আমিও ঘুমিয়ে পড়ি। আশ্চর্যের বিষয়, সকালে উঠে ছাদে গিয়ে দেখি সবই ঠিকঠাক আছে, কিন্তু তাহলে রাতে এই ইট কোথায় থেকে পড়লো? এক প্রকার রহস্যই হয়ে গেছে। তো জানিয়ে রাখি, বাসাটা 2 তলা বানানোর জন্য ছাদের এক কোণে ইট এনে রাখা হয়েছিল, যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল। আর রাতের বেলায় পুরো বাসায় অনেকের পায়ের হাঁটাহাঁটির শব্দ শোনা যেত। বাসায় আমরা ছাড়া কেউ থাকতো না। মাঝরাতের পর থেকে কেউ যেন কথা বলছে, লাফালাফি করছে, এরকম অনেক ঘটনা ঘটতে থাকতো। পরের দিন জুমার নামাজ শেষে হুজুরের এক ছাত্র এসে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য। আল্লাহর রহমতে সেদিন রিতার কাঁদেনি সন্ধ্যায়, সব ভালোভাবেই যাচ্ছিল। আব্বু আসে 9টার দিকে। আমরা শুয়ে পড়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম আর সমস্যা হবে না রাতের বেলা, কিন্তু আমরা ভুল ভাবছিলাম। আজ আবার বাবার আসার সাথে সাথে ঘটে যায় আরেক ভয়ঙ্কর ঘটনা। আজ ছাদে কিছুই হয়নি, তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম। বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, বলে রাখি ওয়াশরুম যেতে হলে সেই ফাঁকা 2টা রুম পার হয়ে যেতে হতো। আব্বু হয়তো ঘুমের ঘোর নিয়েই যাচ্ছিল, তাই যাওয়ার সময় খেয়াল করেনি বাসার সব গেট ছিল কাঠের, একমাত্র মেইন গেট ছাড়া। ওয়াশরুমের বাইরে থেকে নক করার শব্দ পায়। আব্বু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর পিছে পিছে আসছি, তাই তেমন কিছু বলে না। আবারও নক করার শব্দ ঠিক 2 বার। আব্বু এবার জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর নেই ওপাশ থেকে। কিছুক্ষণ পর আবার নক করলে আব্বু রেগে উঠে,
এই কে? এবার ওপাশ থেকে উত্তর আসে, একটা কর্কশ হাসি মেয়েলি কণ্ঠে বলে, বের হবি না তুই? আব্বু প্রচণ্ড ভয় পায়, তবুও চুপচাপ বসে থাকে ভেতরে অনেকক্ষণ। কিছুক্ষণ পর আব্বু আবার নক করার শব্দ পায়, কিন্তু শুনতে পায় অন্য কিছু। পাশের রুম থেকে খুব লাফালাফি হচ্ছে আর কথাবার্তা, একজনের সাথে আরেকজনের উপস্থিতি সেখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু আব্বু কি করবে সেটা আর ভেবে পাচ্ছিল না। ভয়ে অনেক ভেবে আব্বু অজু করে এবং সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়। দরজা খুলে সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়, একদম কোথাও কোনো শব্দ নেই। আব্বু একটা জিনিস লক্ষ্য করে, পাশের রুমের দরজা খোলা, কেউ আসে নাই। এ ঘরে তাহলে দরজা খোলা কিভাবে? আব্বু একটু এগিয়ে দেখতে চাইলে দরজা একাই লেগে যায়। শব্দে আম্মুর ঘুম ভাঙলে আম্মু উঠে দেখে আব্বু নেই বিছানায়। আম্মু আমাকে ডেকে তুলে নিয়ে যায়। আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরে জানালার পাশে পড়ে আছে। আব্বুকে ডাকি, ওঠে না, অনেক কষ্ট করে আমি আব্বুকে টেনে নিয়ে যাই আমাদের রুমের ভিতরে। আমরা সারা রাত জেগে থাকি, আব্বুর তবুও জ্ঞান ফিরে না। এর পরের দিন আমরা হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুর ঝাড়ফুঁক করে দেয়, কিছুক্ষণের মধ্যেই আব্বুর জ্ঞান ফিরে। এরপরে আমরা দেখি আব্বুর জ্ঞান ফিরেছে যেহেতু, তখন হুজুর আমাদেরকে কিছু পানি পোড়া দিয়ে দেয়। এরপরে আব্বু পানি পোড়া খেয়ে বিকালের মধ্যে সুস্থ হয়ে যায়। এর পরের দিন আমরা বাসা খুঁজি এবং নতুন বাসায় 1 সপ্তাহের মধ্যে শিফট হয়ে যায়। এরপরে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি শোনা আমার দাদার কাছ থেকে। আমার দাদার বয়স তখন 14 কি 15 হবে হয়তো। ভাইয়া, আমার দাদার একটা অভ্যাস ছিল মাছ ধরার। রাত বেরাত বিলে মাছ ধরার অভ্যাস ছিল। তখন ওই অভ্যাসটা ছাড়ার জন্য আমার দাদার আম্মা তখন আমার দাদাকে বারণ করছিল যে এই অভ্যাস ভালো না, তুই রাত বেরাত এরকম বের হইস না, বিপদ বলে কয়ে আসে না তো। এক পর্যায়ে আমার দাদা কোনো কিছু তোয়াক্কা না করে, মানে তার আম্মার কথা শুনতো না, সে তার কাজ করে যাচ্ছিল। সে রাতের সময় মাছ মেরেই যাচ্ছিল, মানে বিলে মাছ ধরার অভ্যাস ছিল তার। সে এই জন্য রাতে বিলে চলে যেত, মাছ মেরে নিয়ে আসতো। তো এইভাবে কোনো একটি রাতে সে সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে যখন দাদার আম্মা ঘুমাতে যায়, তারপর আমার দাদা মাছ মারার উদ্দেশ্যে বের হয়ে যায় বিলে। তো বিলে বের হয়ে যাওয়ার পর এক পর্যায়ে সে বিলে পৌঁছে যায়। এরপর সে বিলের একদম মাঝখানে চলে যায়। আর আমার দাদার সঙ্গে ছিল একটি পোলো আর একটি টর্চ লাইট আর একটি টেটা ছিল। তো এই নিয়ে আমার দাদা বিলের মাঝখানে চলে যায় মাছ মারার জন্য। আর একটি পাত্র ছিল মাছগুলো রাখার জন্য। তো পাত্রটি একটা উঁচু জায়গায় রেখে আমার দাদা মাছ মারতে থাকে। তো সে মাছ মেরে সে পাতিলে রেখে আবার মাছ ধরতে যায়। কিছু মাছ ধরে এনে সে পাতিলে রাখতেই সে দেখতে পায় আগের ধরা মাছগুলো সে পাতিলে নেই। সে অবাক হয়ে যায়, মাছগুলো গেল কোথায়? আমি তো মাছ মেরে এনে পাতিলে রেখেছি, তারপরও মাছগুলো নাই। কি অদ্ভুত ব্যাপার! মানে আমার দাদা বুঝতেই পারছিল না ব্যাপারটা কি হলো। পাতিলটা কোথায় পড়েও ছিল না, পাতিলটা স্বাভাবিক ছিল, একদম সোজাই ছিল পাতিলটা, আঁকা বাঁকাও হয়েছিল না, কিন্তু পাতিলের মধ্যে থাকা মাছ খোলা ছিল না। বিষয়টা আমার দাদা খুব ভালোভাবে বুঝতে পারে যে আসলে হয়তো মাছগুলো পড়ে গেছে। তো আমার দাদা অনেকক্ষণ মাছ মারার পর যখন দেখলো যে এই অবস্থা, তো আমার দাদা রাগ করে এক পর্যায়ে বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পর পরের দিন সন্ধ্যাবেলায় সে আবার খাওয়া দাওয়া শেষ করে সে আবার কন্টিনিউয়াসলি মাছ ধরতে যায়। তো যাওয়ার পর সে অনেকগুলো মাছ ধরে, মাছ ধরার পর পাতিলে রাখে। তার সাথে আবার সেই একই ঘটনা ঘটে, আগের দিনের ঘটনার মতো। মাছ মেরে আনে পাতিলের মধ্যে রাখে, কিন্তু মাছগুলো থাকে না, মাছগুলো হাওয়ায় উধাও হয়ে যায়। তো আমার দাদা অনেকক্ষণ পর মাছ মারার পর এসে দেখে যে এই অবস্থা। মাছ মেরে আনতেছে ঠিক আছে, পাতিলে রাখে, কিন্তু পরবর্তী সময় মাছগুলো আর থাকে না। তো পাতিলে যেহেতু থাকতেছে না মাছগুলো, সেজন্য আমার দাদা খুবই বিরক্ত হয়ে যায়। সে আবারও সেদিন বাড়িতে চলে যায়। তো তৃতীয় দিন সে আবার সেই টাইম মতো মাছ মারতে আসে বিলে। তো মাছ মারার সময় সে মাছগুলো মারার পর সে ভাবলো যে আমি মাছগুলো মারতেছি, এই মাছগুলো কোথায় যাচ্ছে। মানে সে এইটা দেখার জন্য সে কিছু মাছ মেরে এনে পাতিলে রেখে দেয়। সে একটি আড়ালে চুপচাপ বসে থাকে যে দেখার জন্য যে মাছগুলো কোথায় যায়। তো কিছু সময় পর সে লক্ষ্য করে যে
একটা কিছু কালো অবয়ব কিছু একটার মতো পাতিলের কাছে এসে সে মাছগুলো খাচ্ছে চিবিয়ে চিবিয়ে করে। তো খাওয়ার পর আমার দাদা দেখে খুবই অবাক হয়ে যায় এবং খুবই ভয় পাচ্ছিল। তো তার মুখ থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না, সে চুপচাপ শুধু বিষয়টা লক্ষ্য করতেছিল। লক্ষ্য করে আমার দাদা ছোটবেলা থেকে অনেক সাহসী ছিল, এই জন্য সে এসব দেখে ভয় পাচ্ছিল না। তো একটা পর্যায়ে সে লক্ষ্য করে যে ওই যে কালো অবয়ব ছায়াটা আছে ওইটা অনেক বড় হতে লাগছিল, মানে বড় হয়ে যাচ্ছিল আর কি মনে হচ্ছিল যে আকাশ ছোঁয়া এত বড় হয়ে যাচ্ছিল। তো এটা দেখার পর আমার দাদা রীতিমতো অবাক হয়ে যায়। তো সেখানেই সে অজ্ঞান হয়ে যাওয়ার পর একটা পর্যায়ে সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর সূর্যের আলো যখন তার মুখের উপর পড়ে সে জাগনা পায়। জাগনা পাওয়ার পর সে দেখে যে সে মাঠের মধ্যে পড়ে আছে, মানে বিলের মধ্যে পড়ে আছে। তো বিলের মধ্যে পড়ে থাকার পর সে উঠে যায়। উঠে যাওয়ার পর সে বাসায় যাওয়ার পর তো দাদার আব্বার সাথে এবং দাদার আম্মার সাথে শেয়ার করে বলে। তো বলার পর আমার দাদার আব্বু বলে যে তোকে যে মেরে ফেলে নাই ওখানে এটাই তো ভাগ্য, তুই তো বেঁচে গেছিস, তোর ভাগ্যটা অনেক ভালো। তোকে আগেই তোর আম্মু বারণ করেছিল যে তুই মাছ মারতে যাইস না, রাত বেরাতের আগে অনেক মানুষ সেইখানে মাছ মারতে গিয়ে অনেক কিছু দেখেছে, অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটছে। তো কিছু মানুষ মারাও গেছে, আবার কিছু মানুষ দেখে ফিরেও এসেছে, তার মধ্যে তুই একজন, তুই তো বেঁচে গেছিস। তো এটা বলার পর আমার দাদা আসলে অনেকটা ভয় পেয়ে যায়। তারপর আমার দাদার বাবা আমার দাদাকে সাথে নিয়ে একটা কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে সব কিছু খুলে বলে। খুলে বলার পর কবিরাজ আমার দাদাকে কিছু ঝাড়ফুঁক করে দেয়, কিছু দোয়া কালাম পড়ে এবং একটা তাবিজ দিয়ে দেয়, পানি পোড়া দেয়, এরকম মানে ভয় যাতে না পায় এরকম আর কি। এরপরে এগুলো নিয়ে আমার দাদার আব্বু দাদাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর এরপর সেই রাতে আমার দাদার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে যায়। ভাইয়া ঘটনাটি ছিল যে আমার দাদা ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্নে আমার দাদা দেখতে পায় সে মাছ মারতে গেছে। মাছ মারতে যাওয়ার পর সে মাছগুলো মারতেছে আবার পাতিলে রাখতেছে। রাখার পর আমার দাদা লক্ষ্য করে যে ওই মাছগুলো একটা পিশাচ জাতীয় কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার দাদা এটা দেখে ওই পিশাচের সামনে চলে যায়। তখন আমার দাদাকে দেখে ওই পিশাচ বলে যে তুই আসছিস, এই মাছের সাথে তোকেও এভাবে চিবিয়ে খেয়ে ফেলবো। তখন আমার দাদা খুবই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে চিৎকার করে মানে জাগনা পেয়ে যায়। তখন এই চিৎকার শুনে পাশের রুম থেকে আমার দাদার আব্বু দাদার আম্মু চলে আসে। আসার পর আমার দাদার আব্বু জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর, তুই রাত্রে এরকম চিৎকার করছিলিস কেন? তো আমার দাদা বলে যে আব্বু আমি ওই স্বপ্নে দেখেছি ওই পিশাচটা আমাকে খেতে চায়। তো এটা শোনার পর আমার দাদার আব্বু ভয় পেয়ে যায় যে এটা কি দেখলো স্বপ্নে। আমি দিনে তো একটা হুজুরের কাছে নিয়ে গিয়েছিলাম, তো হুজুরের এই পানি পড়ায় কোনো কাজ হয়নি, মনে হচ্ছে তোকে আবার কালকে নিয়ে যাব ওই হুজুরের কাছে। তো এক পর্যায়ে সকাল হয়। সকাল হওয়ার পর আমার দাদার আব্বু আমার দাদাকে নিয়ে কবিরাজের কাছে যায়। যাওয়ার পর ওই কবিরাজকে সব কিছু বলে। বলার পর ওই কবিরাজটি বলে যে কি এরকম তো হওয়ার কথা না, মানে অনেক কিছু বলে আর কি। তো এক পর্যায়ে তার কবিরাজটি বলে যে ঠিক আছে আজকে আমি আর একটু ভালোভাবেই করে দিচ্ছি যাতে ওই অবয়বটা তোমার স্বপ্নে আর না আসে, তোমার গাটা বন্ধ করে দিচ্ছি যাতে কোনো প্রেতাত্মা এ জাতীয় কোনো কিছু যাতে তোমার স্বপ্নে বা তোমার ধারে কাছে না আসে। তো এই বলে হুজুর আরেকটি তাবিজ দিয়ে দেয় যে বলে তুমি বাসায় গিয়ে এটা গলায় পরে নিও, পরে নেওয়ার পর তুমি কিছু সূরা আয়াতুল কুরসি এগুলো পরে তুমি রাত্রে ঘুমাবা। আমার দাদা বাসায় চলে আসলো। বাসায় আসার পর ঠিক হুজুর কবিরাজের কথা মতো সে রাতে গলায় তাবিজটা নিল। নেওয়ার পর রাতে ঘুমানোর সময় সে অনেকগুলো সূরা আয়াতুল কুরসি এগুলো পরে নিল। তো নেওয়ার পর সে ঘুমিয়ে গেল। তো সে রাতে তার সাথে আর কোনো কিছু স্বপ্নে আর কোনো কিছুই ঘটেনি। পরের দিন থেকে ভাইয়া যে আগের ঘটনাগুলোই কন্টিনিউয়াসলি ঘটতে থাকে। স্বপ্নের মধ্যে নানান কিছু সে স্বপ্নে দেখে, যেমন তাকে মেরে ফেলা হচ্ছে, সে কোথায় গেছে যাওয়ার পর তাকে ভয় দেখানো হচ্ছে যে তাকে মেরে ফেলবো, তুই এইটা কর ওইটা কর, কোনো লাভ হবে না। তারপর ভাইয়া আমার দাদা যখন রাতের বেলা বাইর হতো আমার দাদা তখন লক্ষ্য করত যে তার পিছনে বা পাশে কেউ আছে, সেটা বুঝতে পারে। তারপর আমার দাদা যখন আবার ঘুমাতে যায় পাশে কেউ শুয়ে আছে, ঘুমাতে গেলে বা মেঝেতে কেউ চলাফেরা করতেছে, এরকম কিছু কিছু অনুভব করে।
দিন দিন ভয়ের মাত্রা বেড়ে যাচ্ছিল। ভাইয়া কি বলবো, তো আমার দাদা এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছিল। তো আমার দাদার আব্বা এসব দেখে একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ করলো। তারপর গেলেও সেখানে আমার দাদা সব কিছু খুলে বলার পর আমার দাদার আব্বু এটাও বলে যে আমার ছেলে এরকম একটা অভ্যাস ছিল যে রাতের বেলা মাছ মারার অভ্যাস তার। তো মাছ মারার অভ্যাস, তো একদিন সে রাতের বেলা একটা বিলে মাছ মারতে যায়। মাছ মারতে যাওয়ার পর সে দেখে কি মাছ মেরে নিয়ে আসলো আর মাছগুলো পাতিলে থাকে না। তো এভাবে সে মাছ মারে, কিন্তু মাছ পাতিলে যেহেতু থাকে না, 2 দিন যায়, 3 দিনের দিন আবার দাদারা লক্ষ্য করে যে ওই পাতিলের মাছগুলো একটা পিশাচ খাচ্ছে, পিশাচ জাতীয় কোনো কিছু খেয়ে নিচ্ছে। তো ওই পিশাচটা খাওয়ার পর সে অনেক বড় হয়ে যায়, মানে আকাশ ছোঁয়াচু হয়ে যায়। এটা দেখার পর আমার দাদা মানে অজ্ঞান হয়ে যায়। তো এই ঘটনাগুলো আমার দাদার আব্বা ওই কবিরাজকে বলতেছে আর কি। এগুলো শোনার পর ওই কবিরাজটি বলে যে ওর সাথে তো অনেক খারাপ কিছু ঘটছে, এগুলো দেখে ও আশঙ্কাজনক ভয় পেয়েছে আর কি। তখন এইটা সমাধান পেতে আমার দাদার আব্বু জিজ্ঞেস করে যে হুজুর এখন কি করতে হবে? তখন হুজুর বলে যে এটা থেকে মুক্তি পেতে হলে ওকে কিছু নিয়ম মেনে চলতে হবে। রাতে ঘর থেকে বাইর হওয়া যাবে না, আর আমি ওর গাটা বন্ধ করে দিচ্ছি, আর একটা তাবিজ দিচ্ছি, আর তোমাদের বাড়িটাও বন্ধ করে দিচ্ছি, যাতে ওই অবয়বটা স্বপ্নে আর ওকে যেন আর জ্বালাতে না পারে। তো ভাইয়া তারপর থেকে আমার দাদার সাথে আর কোনো কিছু ঘটেনি। সো লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, ভূতfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।